50 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের ঘোষণাও দিয়েছেন তিনি। ন্যাটোর মাধ্যমে কিয়েভে নতুন করে সরবরাহ করা হবে এসব অস্ত্র। হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে এক বৈঠকের পর এসব কথা বলেন ট্রাম্প। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ক্ষমতায় এসেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। শুরুতে তিনি পুতিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন, কিন্তু গত কয়েক সপ্তাহে রুশ বাহিনীর হামলা বেড়েছে। তাতেই বেজায় চটেছেন ট্রাম্প। এবার তাই তিনি হুমকি দিয়েছেন 50 দিনের মধ্যে যুদ্ধ না থামালে খুব শিগগিরই রাশিয়ার উপর অত্যন্ত কঠোর শুল্ক আরোপ করা হবে। ইউক্রেন যুদ্ধ নিয়ে আমি রাশিয়ার উপর একেবারেই খুশি নই। 50 দিনের মধ্যে চুক্তি করতে না পারলে আমরা খুবই গুরুতর শুল্ক আরোপ করব। এই শুল্ক হবে প্রায় 100% এবং এগুলো হবে সেকেন্ডারি ট্যারিফ। রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারদের উপর জারি করা হবে, যাতে তাদের বিশ্ব অর্থনীতিতে টিকে থাকা আরো কঠিন হয়ে পড়ে। নেটোর সাথে বৈঠকে একটি চুক্তি ঘোষণা করেছেন ট্রাম্প। এতে বলা হয়েছে নেটোর সামরিক জোট যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিপুল পরিমাণ অস্ত্র কিনবে এবং তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে দ্রুত সরবরাহ করা হবে। আর নেটো প্রধান ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ইউক্রেন বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম পাবে। জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ব্রিটেনও ইউক্রেনকে সহায়তা দিয়ে যাচ্ছে। যদি আমি আজ ভ্লাদিমির পুতিন হতাম, আমি ইউক্রেন নিয়ে আলোচনাকে আরো গুরুত্ব দিয়ে বিবেচনা করতাম। এদিকে ইউক্রেনকে সমর্থন দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমরা ট্রাম্পের সঙ্গে প্রয়োজনীয় সমাধান নিয়ে আলোচনা করেছি, যাতে রুশ হামলা থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং আমাদের অবস্থান আরো জোরালো হয়। ট্রাম্পের এই ঘোষণার দিনই কিয়েভে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন দূত কিথ কেলক। মনিরুজ্জামান বাবু, 71। ন্যাটোর সাথে ট্রাম্পের বৈঠক নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান। কথা বলবো তার সাথে। ডক্টর আনিসুর রহমান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাচ্ছিলাম যে ট্রাম্পকে আমরা দেখেছি যে ইউক্রেনের জন্য সহায়তা বন্ধ করতে, এখন আবার অস্ত্র দেওয়া শুরু করেছেন। এই যে নীতি পরিবর্তন, এর কারণ কি হতে পারে, কি মনে করছেন? গতকাল ট্রাম্পের যে ঘোষণা, তিনি ইউক্রেনকে আপনার পেট্রিয়টিক সিস্টেম দিয়ে তিনি তাকে সহযোগিতা করবেন, এটি বিশ্ব রাজনীতিতে এক ধরনের টেনশন বাড়িয়ে দিচ্ছে। এবং ইউক্রেন যুদ্ধ যেটা গত 3 বছর যাবৎ চলমান, সেই যুদ্ধের মাত্রাটাকে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে। ধরুন, এখন ইউরোপে গ্রীষ্মকাল এবং সামারে রাশিয়া কিন্তু ইউক্রেনের উপর আক্রমণ বাড়িয়ে দিয়েছে, ইউক্রেনের আক্রমণ বাড়িয়েছে। এখন যদি আমেরিকা ইউক্রেনকে নতুনভাবে অস্ত্র দেওয়ার যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণার মাধ্যমে আপনার পূর্ব ইউরোপের যুদ্ধের টেনশনটা আরো বেড়ে গেল এবং এই যুদ্ধ আরো এক্সটেন্সিভ আকারে ধারণ করবে। কারণ নেটো সরাসরি ইউক্রেনকে যখন অস্ত্র দিয়ে সহযোগিতা করবে এবং আমেরিকা যখন সরাসরি অস্ত্র দেওয়ার যে ঘোষণা দিয়েছে, সেটি রাশিয়া এটাকে ভালোভাবে নেবে না এবং রাশিয়া আপনার হলো যে এই যুদ্ধের মধ্যে তার সম্পৃক্ততা আরো বাড়াবে। আরেকটা দিক হলো যে আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে রাশিয়ার উপর এবং এই অর্থনৈতিক নিষেধাজ্ঞাটা একদিকে যেমন রাশিয়ার অর্থনৈতিক জন্য ক্ষতিকর এবং রাশিয়া ইকোনমিক ডমিনেন্সটা হারিয়ে ফেলবে, অন্যদিকে রাশিয়া এখান থেকে আরো অনেক সৈন্য ডিপ্লয় করবে, আরো অনেক সমরাস্ত্র ডিপ্লয় করবে এবং এই যুদ্ধটা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে, আবার এক্সটেন্সিভ একটা ওয়ারের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে আর কি। যে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে, সেটার সাথে একটু যুক্ত করে জানতে চাই যে রাশিয়াকে ট্রাম্প যেসব হুমকি দিয়েছেন, তাতে কি আদৌ কাজ হবে? অর্থাৎ সত্যি এতে যুদ্ধ বন্ধ হওয়া কি সম্ভব? আপনার বিশ্লেষণ কি বলছেন?
না, এটা আসলে আপনি তো দেখেন যে এরা দুইজনই হচ্ছে সুপার পাওয়ার। যদিও কোল্ড ওয়ারের বিষয়টা শেষ হয়েছে, কিন্তু তাদের যে রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, রাশিয়া কিন্তু একটা লিগাসি বিলং করে। এই লিগাসিটা হচ্ছে রাশিয়ান এম্পায়ারের লিগাসি, এবং যে সমস্ত বিগ পাওয়ার আছে এরা ইন্টারন্যাশনাল বিগ প্লেয়ার এরা, এবং এরা সবসময় যুদ্ধের মাধ্যমে তাদের ডমিনেন্সটা বিশ্ব রাজনীতিতে রাখতে চায়। তো রাশিয়া এই যুদ্ধ থেকে বের হয়ে আসবে না, কারণ তার লিগাসি অনেক বড়। তার যে সাম্রাজ্যের যে লিগাসি, এটা ধরে রাখার জন্য রাশিয়া এই যুদ্ধটাকে কন্টিনিউ করবে। অন্যদিকে আমেরিকা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে যেই বলুক না কেন, আপনার আমেরিকা কিন্তু যুদ্ধ থেকে বের হয়ে আসবে না। কারণ আমেরিকা যুদ্ধ থেকে বের না হওয়া আসার পিছনেও তারা আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা যুদ্ধের মাধ্যমে তার ডমিনেন্সটাকে রাখতে চায়। অর্থাৎ ইউক্রেনকে নেটোর সদস্য করতে হবে, বা ইউক্রেন প্রো আমেরিকান রাষ্ট্র হিসেবে আমেরিকা দেখতে চায়। এর পিছনে মূলত প্রধান কারণটাই হচ্ছে যে আমেরিকান ওয়ার্ডার যেটা আছে, ওই আমেরিকান পলিটিক্যাল যে ডমিনেন্সটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে, ওই ডমিনেন্সটা রাখার জন্য আমেরিকা এখানে যুদ্ধ সহযোগিতা করবে এবং করছে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আনিসুর রহমান আমাদের সাথে আজকের বিশ্বযোগে যুক্ত হওয়ার জন্য। ন্যাটোর সাথে ট্রাম্পের বৈঠক নিয়ে আলোচনা করার জন্য যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান। মার্কিন সরকারে ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনায় কিছুটা হ্রাস টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আর্থিক প্রণোদনার বিনিময়ে বা অন্য কোনো কারণে হাজার হাজার কর্মী ইতিমধ্যে স্বেচ্ছায় অবসর গ্রহণ করায় এই অবস্থানগত পরিবর্তন হতে যাচ্ছে। মার্কিন পার্সোনাল ম্যানেজমেন্ট অফিসের জ্যেষ্ঠ পরামর্শক নোয়া পিটার্স জানান, সরকারের একাধিক দপ্তর কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়ে আর অগ্রসর হচ্ছে না। নতুন মেয়াদে প্রথম কয়েক মাসের প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছা অবসর প্রস্তাব গ্রহণ এবং জনবল কমে আসায় ছাঁটাইয়ের পরিকল্পনা পুনর্বিবেচনা করা হচ্ছে। জানুয়ারিতে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি কর্মী সংখ্যা কমানোর ঘোষণা দেন। এই লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগ নামে একটি নতুন বিভাগ গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন ধনকুবের ইলন মাস্ক। এই উদ্যোগের ফলে প্রথম 100 দিনের মধ্যে প্রায় 2,60,000 সরকারি কর্মী চাকরিচ্যুত, পদত্যাগ বা আগাম অবসরে যান। লন্ডনের সাউথ এন্ড বিমানবন্দরে একটি বিচক্রাফট B200 উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন ফ্লাইটে সদ্য যোগ দেয়া এক নার্স। প্রথম কর্মদিবসে মৃত্যু হয় তার। নিহতদের মধ্যে আরও আছেন ডাচ পাইলট এবং কো পাইলট, তবে এখনও আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় রবিবার বিকেলে যুক্তরাজ্যের সাউথ এন্ড বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে এবং আগুন ধরে যায় ছোট এই উড়োজাহাজটিতে। ঘটনাস্থলে 4 জন নিহত হন বলে জানায় স্থানীয় পুলিশ। দুর্ঘটনার পর বন্ধ রাখা হয়েছে বিমানবন্দরটি। ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে দেশটির বিমান দুর্ঘটনা তদন্তকারী কর্তৃপক্ষ। গাজা উপত্যকায় ভারী যন্ত্রের সাহায্যে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজ করে ইসরায়েলের বেসামরিক লোকজন মাসে $9,000 পর্যন্ত উপার্জন করছেন, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় 11 লাখ টাকা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য মার্কারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও নাগরিক স্থাপনা পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এই কাজ করার জন্য বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে তারা। শুধু সেনারা নন, বেসামরিক ব্যক্তিরাও এসব যন্ত্রপাতি চালাচ্ছেন। দ্য মার্কারের প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণপ্রাপ্ত একজন ভারী যন্ত্রচালক প্রতিদিন প্রায় 1,200 শেকেল বা প্রায় $360 আয় করছেন। যন্ত্রের মালিককে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে ভাড়া দেয় তা থেকেই চালককে এই অর্থ পরিশোধ করা হয়। মন্ত্রণালয় থেকে প্রতিদিন যন্ত্রের মালিককে 5,000 শেকেল বা প্রায় $1,500 করে দেওয়া হয়। এছাড়া বেসরকারি ঠিকাদাররা চাইলে দর কষাকষির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন হারে অর্থ আদায় করতে পারেন। গাজায় একটি 3তলা ভবন গুঁড়িয়ে দেওয়ার জন্য একজন ঠিকাদার পান 2,500 শেকেল। আর যদি ভবনটি উঁচু হয় তাহলে সেই অর্থ 5,000 শেকেলে গিয়ে ঠেকে।
দ্য মার্কারের প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় দ্রুত বাড়িঘর ধ্বংসের কাজ শেষ করতে উৎসাহ দেয়। গাজায় যত দ্রুত ভবন ভেঙে ফেলা যায়, যন্ত্রের মালিকদের আয় তত বেশি হয়। গত কয়েক মাসে ভারী যন্ত্র চালানোর লোক খুঁজতে অনলাইনে চাকরির বিজ্ঞাপনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাধারণত ইসরায়েলি সেনাবাহিনী D9 নামের সাঁজোয়া বুলডোজার ব্যবহার করে থাকে, তবে চাহিদা বেশি হওয়ায় এখন তারা বেসরকারি মালিকানাধীন যন্ত্র গাজায় নিয়ে আসছে। হারেজের প্রকাশিত এক প্রতিবেদনে কয়েকজন ইসরায়েলি সেনার বরাত দিয়ে বলা হয়, বেসরকারি ঠিকাদাররা গাজার যে কোনো জায়গায় ইচ্ছে মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। তাদের নিরাপত্তা দিতে ইসরায়েলি সেনারা তাদের পাশে থাকেন। ইসরায়েলি সেনারা আরও বলেন, প্রায় তারা ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের কাছে চলে যান এবং পরে তাদের হুমকি হিসেবে চিহ্নিত করেন। মনিরুজ্জামান বাবু, ৭১। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের মেনতাওয়াই দ্বীপপুঞ্জের উপকূলে খারাপ আবহাওয়ার মধ্যে যাত্রীবাহী একটি নৌকা উল্টে ১১ জন নিখোঁজ হয়েছেন। সোমবার সকালে নৌকাডুবির এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা। নৌকাটিতে ১৮ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ১০ জন ছিলেন স্থানীয় সরকারি কর্মকর্তা। উদ্ধার করা হয়েছে ৭ জনকে। নিখোঁজদের সন্ধানে মোতায়েন করা হয়েছে ২টি নৌকা এবং কয়েক ডজন উদ্ধারকর্মী। নৌকাটি মেনতাওয়াই দ্বীপপুঞ্জের ছোট শহর সিকাকাপ থেকে আরেক ছোট শহর তুয়াপে জাতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে উত্তাল সাগরে সেটি উল্টে যায়। রাতের আকাশে ড্রোন প্রদর্শন ও আতশবাজির মধ্য দিয়ে উদযাপন করা হলো ফ্রান্সের বাস্তিল দিবস। এ সময় জড়ো হন হাজারো মানুষ। এর আগে সামরিক বাহিনীর সাঁজোয়া যানের বহর আর বিভিন্ন বাহিনীর মনোমুগ্ধকর কুচকাওয়াজ দৃষ্টিকারে এবারের ফ্রান্সের বাস্তিল দিবসে উপস্থিত সাধারণ মানুষের। ঐতিহ্য অনুযায়ী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন খোলা জিপে করে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের কারাগার বাস্তিল দখলের মধ্য দিয়ে শুরু হয় ফরাসি বিপ্লব। এই বিপ্লবের ফলে ফ্রান্সে রাজতন্ত্রের পতন ঘটে, তৈরি হয় নতুন সংবিধান। তখন থেকেই প্রতি বছরের ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস। এই দিনটি উদযাপন করা হয় মহা আয়োজনে।